কেউ কেউ মনে করেন আজকেরটাই বোধহয় বাস্তবতা। হ্যাঁ, আজকেরটা বাস্তবতা, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু মনে রাখতে হবে আজকের সূর্যোদয় কেমন হবে এটা গতকালকের আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করেছে। আগামীকালকের সূর্যোদয় কেমন হবে আজকের দেশের না আবহাওয়ার উপর অনেক কিছু আগামী দিনে নির্ভর করবে। অর্থাৎ আপনি যদি সেই 1947কে অস্বীকার করেন তাহলে 52 হবে না, আর 52কে অস্বীকার করলে 62 শিক্ষা আন্দোলন হবে না, আর 62কে অস্বীকার করলে 69-এর গণ অভ্যুত্থান হবে না, আর ওটা যদি অস্বীকার করেন 71-এর স্বাধীনতা যুদ্ধ হবে না, 71-এর স্বাধীনতা যুদ্ধকে যদি অস্বীকার করেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হবে না, আর ওটাও যদি না মনে রাখেন তাহলে 24-এর 5ই আগস্ট হবে না। অর্থাৎ রাষ্ট্র একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এবং এটি ধারাবাহিকভাবে চলতে থাকে। আমরা হয়তো অনেকে হারিয়ে যাই বা অনেকে অনেক সময় অনেক কিছু মনে না রাখার চেষ্টা করি অবচেতনভাবে, অথবা খুব জেনে শুনেই ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করি না। কাজে আপনাকে মনে রাখতে হবে 47-এ ওই সময়কার পাকিস্তান ভারত যে ভাগাভাগি হলো, কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল মনে রাখতে হবে, 71-কেও মনে রাখতে হবে, 90-কেও মনে রাখতে হবে। তাহলে 5ই আগস্টকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন। এখন আসা যাক 7ই নভেম্বর 1975 কেন আমরা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বললাম, কেন ওই সময়কার, তখন তো বিএনপি ছিল না, কোনো অঙ্গ সহযোগী সংগঠন ছিল না, তাহলে ওই সময়কার মানুষগুলো কেন জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস নাম করলো, কেন মানুষগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি আস্থা রাখল। অর্থাৎ ওই যে একটি কথা আছে, যাদের স্বাধীনতা ডাক দেওয়ার কথা ছিল তারা আত্মসমর্পণ করেছে, অনেকে ক্যাসেট নিয়ে ঘুরেছে, অনেকের বইয়ের মধ্যে লেখা আছে, তাই না? কিন্তু ওনারা কিন্তু ওনাদের বক্তব্য দেয় নাই কেন? যে পরবর্তীতে দেশদ্রোহী মামলা হতে পারে সেজন্য। এগুলো রেকর্ডেড ডকুমেন্ট। কাজেই ওই সময় যিনি সাহস করে এই যে আমরা বাংলাদেশের মানুষ 71 সনের যারা আমাদের মতো আমার চেয়ে একটু বয়োজ্যেষ্ঠ, তাদের সবার মনে থাকার কথা, আমরা তখন স্কুলে পড়ি, আমরা তখন বাঁশের লাঠি নিয়ে ট্রেনিং দিচ্ছিলাম, মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধ হবে বা এরকম একটা কিছু হবে, সেটার জন্য স্কুলের মাঠে মাঠে সব স্কুলে, বাংলাদেশের সকল স্কুলে চলছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেই সময় কিন্তু আমরা স্বাধীনতার ডাক যাদের দেওয়ার কথা ছিল তাদের কাছ থেকে শুনিনি। আমরা কিন্তু 26 তারিখ 27 তারিখ রাত্রিবেলায় হালকা হালকা, তখন তো আর টেলিভিশন বা রেডিও এত বেশি ব্যাপক ছিল না, এবং তখন সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে আওয়াজটি এসেছিল সেটি হচ্ছে, আমি মেজর জিয়া বলছি, ইংরেজি এবং বাংলা দুইটা ল্যাঙ্গুয়েজে। এই যে স্বাধীনতার ডাক, অর্থাৎ আত্মসমর্পণ করলো, কিন্তু মানুষ যখন দিশাহীন, মানুষ যখন হতাশাগ্রস্ত, দিকভ্রান্ত জাতি, তখন এই দিকভ্রান্ত জাতিকে যিনি দিক নির্দেশনা দিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। এবং দিয়েই উনি কিন্তু আত্মসমর্পণ করেন নাই, উনি কিন্তু অস্ত্র হাতে ওনার রেজিমেন্টে, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমান্ডার সহ যারা পাকিস্তানি সোলজার ছিল তাদেরকে গ্রেফতার, পরবর্তীতে তারা নিহত হয়েছে, আর তারপর অস্ত্র হাতে উনি যুদ্ধ করেছেন। এবং গতকালকে আমি ছিলাম হবিগঞ্জের তেলিয়াপাড়াতে একটা চা বাগান আছে। এই তেলিয়াপাড়া চা বাগানে প্রথম মিটিং হয়েছিল এই বিভিন্ন, এবং জেনারেল এমএজ উসমানী সহ তৎকালীন পাকিস্তান আর্মিতে যারা কর্মরত সিনিয়র অফিসাররা ছিলেন, তাদের প্রথম ফোর্সেস কমান্ডারদের মিটিং হয়েছিল তেলিয়াপাড়া চা বাগানে। কাজেই সেখানেও কিন্তু
প্রথম যে ফোর্স হয়েছিল দ্যাট ইজ জেড ফোর্স, জিয়া থেকে জেড ফোর্স। প্রথম যে সেক্টর হয়েছিল সেটি হচ্ছে 1 নাম্বার, সেটির কমান্ডার ইন চিফ মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান নিজে নিজে কোনো ক্ষমতা নেয় নাই এবং মার্শাল ল জারি করছে ওনারাই। বরঞ্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর এই যে এই দিগ্ভ্রান্ত জাতি, এই যে বিভক্ত জাতি, এতে ঐক্যবদ্ধ করার জন্য উনি তখন কি করলেন, উনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে পরিচয়, অর্থাৎ আমরা এক সময় ছিলাম বাঙালি, কেউ ছিলাম পাহাড়ি, এবং বিভিন্নভাবে আমাদেরকে রং দেওয়ার চেষ্টা করা হতো। কাউকে বলা হতো স্বাধীনতার পক্ষের মানুষ, কাউকে বলা হতো বিপক্ষের মানুষ। কিন্তু এই বিভক্ত জাতি কখনোই উন্নতি করতে পারে না যদি ঐক্য না থাকে।